এই হারামখোর হালাল শেখ এসছে, তুই যাকে হারামখোর বলিস সেই হালাল শোক এসছে, আর তুই যাকে বিশ্ব চিটার বলিস সেই রফিকুল এসছে, আর স্কোয়ার ফিট সেনও এসছে। এরকম লোকেরা সব এসছে, যে বালিঘাটের টালির চালা ওই চোরদের পাঠশালা এই অতিনীল আর নয়। ছিল জ্যোতিদিন নামে একটা কাগজ, ছিনাল ঘোষের বাড়ি, দিল সারদা সাগরে পাড়ি। সেই যে 7টে জাহাজের ক্যাপ্টেন হলো, সিও তিনারে বলে, পরিবর্তনে কত কি হলো, সাংসদ হলো খোকা খোকা, এখন শরীর সাক্ষী হবে কি, এ মাতাল নয় বোকা। হামাস সন্ত্রাসবাদী না মুক্তিযোদ্ধা বলে একটা প্রবন্ধের বই বেরোচ্ছে। এবছর আমার 8খানা বই বেরোচ্ছে। তার মধ্যে একটা বই ইংরেজি উপন্যাস, যেটা 18টা পার্টে 117টা পরিচ্ছেদে এই 650 পৃষ্ঠার মতো বড় উপন্যাস। এরপরে একটা তদন্তে লালবাজার বলে 3য় খণ্ড গল্প সংকলন বেরোচ্ছে, একটা বিতর্ক প্রবন্ধ পোস্ট বলে প্রবন্ধ সংকলন বেরোচ্ছে। হামাস সন্ত্রাসবাদী না মুক্তিযোদ্ধা বলে একটা প্রবন্ধের বই বেরোচ্ছে। এর বাইরে 4টে আমার আছে বাংলা উপন্যাস, এর মধ্যে 2টো রাজনৈতিক উপন্যাস। এদের মধ্যে একটা হচ্ছে শেষের শুরু, এই যে এটা বই পড়ে তার মনে এরকম একটা ধারণার সৃষ্টি হয়েছে, এবং দেখবেন যে সকলের চোখ বাঁধা। অন্যায় যে হচ্ছে, অন্যায় যে করছেন সেটা কেউ দেখতে চাইছেন না, শিল্পী যেটা এঁকেছেন। অতএব দেখতে না চেয়ে কিছুদিন চলবে, কিন্তু দীর্ঘদিন চলবে না, সেটাই এই উপন্যাসে বর্ণনা করা হয়েছে। এখানকার যে সর্বোচ্চ শাসিকা, তার নাম দেওয়া হয়েছে মিথ্যাজীবী। কারণ মিথ্যাজীবী নয় মানে যার জিবা মিথ্যে কথা বলে, সত্যি কথা বলতে জানে না, সেরকম একজন নাম দেওয়া হয়েছে। তিনি ক্ষমতা দখল করে আছেন, এবং এখানে এই যে আমাদের পঞ্চায়েত ভোটে যেরকম ঘটেছিল সেরকম কতগুলো ঘটনাবলী দেখানো হয়েছে। বকুল বসন্তপুরী এটা বর্ণনা করেছেন যে প্রথমত এখানে নির্বাচনে কাউকে প্রার্থী হতে দেওয়া হচ্ছে না, মেরে ধরে তাদেরকে দূর করে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত কেউ প্রার্থী হলে জোর করে তার প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, বা অন্যরকম কাগজ জাল করে সেগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। তারপরেও কেউ প্রার্থী থেকে গেলে ভোটের দিন তাকে ভোট যাতে না দিতে পারে সেই জন্যে বোমা ব্যবহার করা হচ্ছে, গুলি ব্যবহার করা হচ্ছে, সব রকমের বল প্রয়োগ করা হচ্ছে। এটা করতে গিয়ে এই মিথ্যাজীবীর দল অনেক সাফল্য লাভ করেছে, কিন্তু তার মধ্যেও কতকগুলি জায়গাতে লোক প্রতিরোধ করেছে, বিরোধী পক্ষের লোকেরা। অন্যটা অপরাধী। এখানে যে উপন্যাসের কাহিনী সেটা বর্ণনা করেছেন বিপ্লব ওঝা নামে এক ব্যক্তি। তিনি সরস্বতীর ভক্ত। তো তিনি, তার ইতিহাস হচ্ছে যে তিনি যেহেতু শাসক দলের লোকদের কথা মতো কাজ করেননি, ফলে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তাতে তার স্ত্রী সত্যবতীর মৃত্যু হয়, এবং ছেলেকে নিয়ে তিনি চলে এসেছিলেন শ্বশুর বাড়ি নিজের দেশ ছেড়ে। তো সেখানে এসেও পুলিশ গুলি করে তার ছেলেকে মেরে দিচ্ছে। তো এরকম অবস্থায় তিনি প্রতিজ্ঞা করছেন যে এই শাসনের আমি অবসান ঘটাবো। তো আমি তো মারদাঙ্গা করতে পারবো না, লিখব। তো এই লেখার জন্য তিনি সরস্বতীর কাছে প্রার্থনা করছেন যে আমাকে তুই একটু শক্তি দে, যাতে আমি এমনভাবে লিখি যাতে লোক এদেরকে অপসারিত করে। তো সরস্বতী, উনি এসব চিন্তা ভাবনা করে ঘুমোচ্ছিলেন। সরস্বতী স্বপ্নে আসেন, সরস্বতী বলার চেষ্টা করে যে তোকে চেষ্টা করতে হবে, তারপর তো তোকে কেউ সাহায্য করবে, এমনি এমনি কেউ সাহায্য করবে না। তো সেটা দেখে তার মনে হয় যে সরস্বতী তাকে কিছু বলতে চাইছে। তো তিনি রাত্রিবেলাতেই বিছানা থেকে উঠে সরস্বতী মূর্তির সামনে এসে বসেন, বসে আবার প্রার্থনা করেন যে আমাকে একটু ক্ষমতা দেয় যাতে আমি ভালোভাবে লিখতে পারি। দিয়ে তিনি মূর্তির মুখের দিকে তাকাচ্ছিলেন। তো উনি দেখছেন যে সেখানে সরস্বতী না, কালী দাঁড়িয়ে আছেন। কালী তাকে বলছেন যে দেখ, তুই যা করতে চাইছিস সেটা সরস্বতীর কাজ না। যাদের হৃদয় আছে বিদ্যাতে, তাদের হৃদয় গলে,
কিন্তু যারা এরকম পাষণ্ড, তাদের কোনো হৃদয় নাই, তো তাদের সঙ্গে তোকে লড়ে পরাজিত করতে হলে তোকে কালী লাগবে, সরস্বতী নয়। এটা বলে কালী তার খাড়াটা ওনার হাতে দিয়ে দিয়েছেন। তো রক্তমাখা খাড়া নিয়ে তিনি বলছেন যে মা, আমি তো কমজোর লোক, আমি লেখালেখি করতে পারি, কিন্তু আমি তোর খাড়া নিয়ে কি করে যুদ্ধ করব। তো কালী বলছে যে তুই তো শুনে থাকবি যে মৌসি অসির চেয়ে মৌসি বড়, অর্থাৎ মৌসি কমজোর নয়, খুব শক্তিশালী। এবং ঠিক আছে, তুই লিখতে চাইছিস লিখবি। তো খাড়াটা আস্তে আস্তে পেন হয়ে যাচ্ছে। তো এই প্রচ্ছদে দেখুন সরস্বতী মূর্তি পিছনে আছে। এই ভাবনাটা আমার যিনি পাবলিশার তার খুব ভালো লাগে, এবং শিল্পীকে এটার উপর প্রচ্ছদ করতে বলেন। পিছনে দেখুন সরস্বতীর মূর্তি আছে, তার সামনে কালী মূর্তি, যিনি বিপ্লব ওঝার হাতে এমন খাড়া দেওয়া হয়েছিল, সেই খাড়াটা পেন হয়ে যাচ্ছেন, সেই ছবিটা আঁকা হয়েছে। তো এইটা দেখার পর তিনি বুঝতে পারলেন যে দেবী কি চাইছেন, তখন তিনি লিখতে শুরু করলেন। লেখা এটা দিয়ে শুরু হলো যে সত্যবান বলে ওনার সম্পর্কে, মানে স্ত্রীর দাদা, তার বাড়ি একদিন পুলিশের লোকেরা ঘিরে নিল। তার একজন ছেলে ছিল শতদীপ বলে, তাকে অ্যারেস্ট করবে। কেন? তো পুলিশের ওসির নাম আমি দিয়েছি গুণধর মান্না, ইচ্ছে করেই দিয়েছি গুণধর মান্না। তো গুণধর মান্না বললেন যে এই যে তোমার ছেলে যে গতকাল যে ফাংশন করেছে, তো সে ফাংশনে দুটো গান গেয়েছে, যে গান দুটো অপরাধমূলক, অতএব অপরাধ হয়েছে, লোকের মধ্যে হিংসা ছড়াবে, অতএব গ্রেপ্তার করাচ্ছি, আমরা তার জন্য গ্রেপ্তার করতে এসেছি। তো ওই সত্যবান হাই স্কুলের অঙ্কের মাস্টার ছিলেন। তো তার এক ক্লাসমেট ছিলেন সাইফুল্লাহ বলে, তিনি পুলিশের চাকরি করে রিটায়ার করেছিলেন, ডিএসপি হিসেবে রিটায়ার করেছেন। তো তিনি ওই পাশের গ্রামেই থাকতেন। এই সত্যবানদের বাড়ি হচ্ছে কালীনগর, এই সাইফুল্লাহদের বাড়ি হচ্ছে শিবনগর। তো সাইফুল্লাহকে উনি ফোন করলেন যে দেখ, এই যে পুলিশের লোকেরা এসেছে, দেখ তোদের আইন কানুন দাম বুঝি না, এরকম বলছে। তো সাইফুল্লাহ এসে ওসিকে জিজ্ঞেস করেন যে ওকে যে অ্যারেস্ট করতে আসছেন, ওর অপরাধটা কী। তো বলে স্যার এই যে গান বাজিয়েছে, এটা খুবই অপরাধমূলক গান। তো বলছে গানটা আপনি একবার বাজান। তো ওরা তৈরি হয়ে এসেছিলো, এবং যারা সঙ্গে এসেছিলো তাদের নামগুলো আপনি খেয়াল করবেন। আমি নাম দিয়েছি হালাল শেখ, রফিকুল, বিশ্বচিটার এবং স্কোয়ার ফিট সেন, এরকম সব নাম আছে। সত্যবান সাইফুল্লাহকে বলছে যে দেখ, শুধু পুলিশ আসেনি, এই হারামখোর হালাল শেখ এসছে, তুই যাকে হারামখোর বলিস সেই হালাল শেখ এসছে, আর তুই যাকে বিশ্বচিটার বলিস সেই রফিকুল এসছে, আর স্কোয়ার ফিট সেনও এসছে, এরকম লোকেরা সব এসছে। তো সাইফুল্লাহ এসে যখন বলল যে গানটা তাহলে বাজান, আমরা দেখি যে তো অপরাধ হয়, তাহলে তো কিছু বলার নেই। তো গানটা আমি উপন্যাসে যেটা দেখিয়েছি সেটা এইরকম যে বালিঘাটের টালির চালা ওই চোরদের পাঠশালা, এই অতিনীল আর নয়, ওখানে শাসক দল অতিনীল, আরও কথাগুলো আছে। তো গান শেষ হলে গুণধর মান্না বলছে, বলুন স্যার এটা আপত্তিজনক কথা কিনা, আমাদের স্থানীয় নেতার নামে বলা হয়েছে, আর বলুন আমাদের সর্বোচ্চ নেত্রীর নামে বলা হয়েছে, তো এটা অপরাধ কিনা। তো বলছে খুবই অপরাধ কথা। তো বলে কিন্তু এই গানটা গেয়েছে কে আপনারা জানেন কি? বলছে কে গেয়েছেন স্যার? বলে যিনি গেয়েছেন তিনি এখন রাজ্যের একজন মন্ত্রী, তাহলে অ্যারেস্ট করলে তো তাকে আপনার প্রথমে অ্যারেস্ট করতে হয়। বলে কী বলছেন স্যার, রাজ্যের মন্ত্রী এই গান গাইতে পারে? তো সাইফুল্লাহ বললেন যে এখন গাইতে পারে না, কিন্তু যখন তিনি বিরোধী পক্ষে ছিলেন তখনই গেয়েছিলেন, এবং তা নিয়ে ইতিহাস হয়েছিল। উনি যখন এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলেন তখন এই গানটা বাজানো হয়েছিল ওনাকে বিব্রত করার জন্য। তো আপনি জিজ্ঞেস করুন, আপনি ইন্টারনেটে কমান্ড দিন এটা কে গেয়েছে বলে আসছে, তখন ও কমান্ড টমান্ড দিয়েছে, তখন চলে আসছে মন্ত্রীর নাম। তখন বলছে তাহলে মন্ত্রীকে অ্যারেস্ট না করে তার গানটা যিনি বাজিয়েছেন তাকে অ্যারেস্ট করা যায়? তখন ওসি বলছে স্যার এইটাতে একটা গান না আর একটা গানও বাজিয়েছে, তো সেটাও তাহলে বাজান শুনি। তো সেই গানটাও বাজায়। সে গানটা কথাগুলো এইরকম ছিল।
সেই যে 7টে জাহাজের ক্যাপ্টেন হলো, সিও তিনারে বলে পরিবর্তনে কত কি হলো, সাংসদ হলো খোকা খোকা, এখন শরীর সাক্ষী হবে কি, এ মাতাল নয় বোকা। আপনারা জানেন এ গানটা কে গেয়েছিলেন বলেছিলেন? তো সাইফুল্লাহ বললেন যে এ গানটা যিনি গেয়েছিলেন তিনি তো শাসক দলের এমপি ছিলেন এবং এখনও শাসক দলের নেতা। তিনি নামটা বলে বললেন, আপনি শাসক দলের সর্বোচ্চ নেত্রীর সঙ্গে তাকে দেখতে পান না এখন? বলে, দেখতে তো পাই স্যার। তো ইনি এই গান কেন গাইবেন? বলে, কেন গাইবেন সেটা তো আমি বলতে পারবো না, আপনি আবারও কমান্ড দিন, দেখুন গানটা উনি গেয়েছেন কিনা। তো আবারও কমান্ড দিয়ে দেখেন যে ওটা গিয়েছে। তো ফলে ওসি খুব অপ্রস্তুত হয়ে যান। তো উনি গিয়ে যারা এসেছিল, এই হালাল শেখ, স্কোয়ার ফিট সেন, এদেরকে বলে যে তোরা শুধু পার্টি করতে এসে মাথায় তোদের কিছু আছে, সব ধর্মের ষাঁড়ের মতো ঘুরে বেড়াস, তো ঘিলু কিছু আছে যে তোদের মন্ত্রীরা তোদের এমপিরা যে গান গেয়েছে তার বিরুদ্ধে তাই নিয়ে অভিযোগ করে তুই বিরোধী পার্টির নেতাদের ধরাতে চাইছিস, নিজেরা তো বেইজ্জতি হলেই আমাকে বেইজ্জতি করে ছাড়লি। তো এই কথাতে তারা প্রচণ্ড রুষ্ট হয়। এবার আমরা যে স্টলটা নিয়েছি সেটার নাম্বার হচ্ছে 315। সেখানে আমার নামও থাকবে এবং বসন্তপুর এডুকেশন সোসাইটির নাম থাকবে। 6 নম্বর 5 নম্বর গেটের মাঝে, 6 নম্বর গেটের বেশি কাছে। এবং সেখানে আগের বইগুলোও থাকবে। যেমন ধরুন এই বইটা গতবার প্রথমে 200 ছেপেছিলাম, প্রথম দিনই শেষ হয়ে গেলে কেউ ছাপতে চায়নি, আমি নিজের খরচে এটা ছেপেছিলাম। তো নিয়োগ ও অন্যান্য দুর্নীতির অপরাধী গতবার। তো এটা তারপরে 4 ক্ষেপে আমি ছাপি 1400 শেষ হয়ে গিয়েছিল, শেষের দিকে কাউকে আমি কপি দিতে পারিনি। এইবার আবার আমরা ছেপেছি ওই বই স্টলে, গতবারের এই বইটাও পাওয়া যাবে। এবং আর যে বইগুলোর কথা বললাম, যেমন এর মধ্যে বাংলাতে 2টো রোমান্টিক ট্র্যাজিক উপন্যাসও আছে, একটা স্মৃতিরেখা আর একটা বঞ্চিত প্রাণ, সেগুলোও পাওয়া যাবে। আগের বই যেমন আইপিএস জীবনের উপলব্ধি যন্ত্রণা, আমাদের বকুল, ভূমিপুত্র, নীলকণ্ঠ, সাফল্যের চাবিকাঠি। এই সাফল্যের চাবিকাঠি বইটা আমার একাধিক কালারে ছাপা একমাত্র বই। এবং সেখানে আমরা দেখিয়েছি যে একটা মানুষকে যেন একটা ভালো ছেলে বা মেয়ে নিতে চাইলে, যে তাহলে তার ছেলের কীরকম মেয়েকে বিয়ে করা উচিত, মেয়ের কীরকম ছেলেকে বিয়ে করা উচিত, তারপর সে জন্মালে তাকে কিভাবে মানুষ করা উচিত, বড় হলে তাকে কীরকম করে গঠন হওয়া উচিত, সেটা এখানে আলোচনা আছে। সাফল্যের চাবিকাঠি বলে একটা বইও পাওয়া যাবে।